ফাইনালি নিয়ে আসলাম তোমাদের জন্য একটা মারাত্মক মুভি এক্সপ্লেনেশন, যেটা তোমাদেরকে শিখাবে সামনের জন যতই শক্তিশালী হোক না কেন তার কাছে কখনোই আত্মসমর্পণ করা যাবে না। তো এইরকম কিছু কাহিনী নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষ মুহূর্তকে তুলে ধরা হয়েছে ডাউনফল মুভিতে। আর আজকে এই মুভিটা আমি একটা শর্ট আকারে এক্সপ্লেন করতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মুভিটা এক্সপ্লেন করা যাক। তো মুভিটি শুরু হয় একটা বাস্তব সাক্ষাৎকার দিয়ে। হিটলারের এক ব্যক্তিগত সেক্রেটারি ট্রাউডিং জং এর বক্তব্যে তিনি জানান কিভাবে তাকে হিটলার ব্যক্তিগত সরকারি হিসেবে নিয়োগ দেয়, এবং এরপর গল্পটি চলে আসে 1942 সালের বার্লিনে। এরপর দেখা যায় ট্রাউডিং জং এবং আরো কিছু তরুণী বার্লিনে আসে হিটলারের সেক্রেটারি জন্য ইন্টারভিউ দিতে। তো হিটলার নিজে তাদের মধ্যে থেকে জ্যাংকে পছন্দ করেন এবং তাকে একটি টাইপিং রাইটিং এর কাজ দেওয়া হয়। এতক্ষণ পর্যন্ত জ্যাং বুঝতে পারছে না যে সে কাকে কাজ করে দিচ্ছে এবং তার জীবন কোন দিকে মোড় নিতে চলেছে। যাই হোক, এরপর গল্পটি শিফট হয় 1945 সালের 16 এপ্রিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, যখন সোভিয়েতের বাহিনী পুরো বার্লিন শহরকে ঘিরে ফেলেছে, যার কারণে হিটলার সহ তার ঘনিষ্ঠ ব্যক্তিগণেরা একটি বাংকারে আশ্রয় নিয়েছে। আর বাংকারের বাহিরে ক্রমাগত বোমা বর্ষণ চলছে। যাই হোক, হিটলার আশাবাদী ছিলেন যে সোভিয়েতরা ভেঙে পড়বে এবং জার্মান বাহিনী প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু বাস্তবে রাশিয়ার এগিয়ে গিয়ে শহরের বিভিন্ন অংশ দখল করে নিয়েছিল। এই সময় হিটলার নিজের অস্তিত্বকে কিছুটা হারিয়ে ফেলছিলেন। তিনি তার জেনারেলদের উপর ক্রমাগত ক্ষিপ্ত হচ্ছেন, কারণ তারা যুদ্ধ কিভাবে জিততে পারছে না। যাই হোক, কিছু বাহিনী এখনো পাল্টা আক্রমণ চালাবে, কিন্তু তার আশেপাশে লোকেরা জানে সব শেষ হয়ে গেছে। দিন যত যাচ্ছে সোভিয়েতের লাল বাহিনী বার্লিনের তত কাছে চলে আসছে। অন্যদিকে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার কারণে বাংকারের বাহিরে জার্মান সেনাবাহিনী পর্যায়ে মুক্তি দেখতে পেয়ে তারা সাধারণ নাগরিক এবং শিশুদের হাতে অস্ত্র তুলে দেয়, কারণ নাচি প্রচারণাবন্ধী বলে দিয়েছে যে মৃত্যুদেহ হলো দেশকে রক্ষা করতে হবে। যাই হোক, অন্যদিকে হিটলার তার জেনারেলদের সাথে বৈঠক করে জানায় যে ওয়েঙ্কের বাহিনী দক্ষিণ থেকে এসে বার্লিনকে মুক্ত করবে, কিন্তু বাস্তবতা হলো ওয়েঙ্কের বাহিনী এই রণক্ষেত্র থেকে অনেক আগে চলে গিয়েছে। তো এটা শোনার পর হিটলারের আর কোনো আশাই থাকে না যে সে আর এই যুদ্ধতে জিততে পারবে। তো হিটলার এগুলো শোনার পর তার পাকিস্তান রোগের তার লক্ষণগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তার হাত পা হাঁটু সব একটু থরথর করে কাঁপতে থাকে। আর হাত পা তো থরথর করে কাঁপারই কথা, কারণ যে কিনা কয়েকদিন আগে এই পুরো অর্ধেক পৃথিবীকে শাসন করেছে, সে এখন ওই রাজ্য থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু এসব হওয়ার পরও তিনি কাউকে বলছেন না যে তিনি হেরে গেছেন। যাই হোক, অন্যদিকে হিটলারের আর্কিটেক্ট এবং যুদ্ধমন্ত্রী হেনরিস হ্যামলার গোপনে আত্মসমর্পণ করার চেষ্টা চালায়, কিন্তু যখন হিটলার এই বিষয়টি জানতে পারে তখন তাকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা দেন, কারণ তার চোখে আত্মসমর্পণ মানে বিশ্বাসঘাতকতা। তাই হিটলার এ ধরনের কথা তুললে বা বললে হিটলার এটা সহ্য করতে পারে না। এদিকে এই ভয়াবহ সময়ে হিটলারের দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউন খুব ফুর্তিতেই চলছিল। মানে বাহিরে যে এত বড় একটা তুলকামর কাণ্ড ঘটে যাচ্ছে তার সম্পর্কে তার কোনো ভ্রুক্ষেপই নেই, কিন্তু সে বাইরের দিক থেকে চিল থাকলেও ভিতর দিক থেকে অনেক আতঙ্কে আছে, কারণ সে জানে শেষ সময় ঘনিয়ে এসেছে। যাই হোক, অন্যদিকে জোসেফের স্ত্রী মাগদা তার সন্তানদের নিয়ে বাঙ্কারের ভিতরে থাকছেন। তিনি মনে করেন নাৎসি বাহিনীর পতনের সঙ্গে সঙ্গে তার সন্তানদের জীবনের শেষ হয়ে যাওয়া উচিত। এর মধ্যে আবার ভয়ঙ্কর এক সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়। টাউনডেন জন সব পুরো ঘটনা সব কাছ থেকে দেখছিলেন। তার চোখে ধরা পড়ে একসময় যারা নাৎসি ক্ষমতায় শীর্ষে ছিলেন তারা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়তেছে। এ দেখে জং ধীরে ধীরে উপলব্ধি করতে থাকেন এতদিন সে কাদেরকে সেবা দিয়ে আসতেছে। যাই হোক, 1945 সালের 28 এপ্রিল সোভিয়েত বাহিনী বার্লিন শহরে প্রায় পুরোটাই ঘিরে ফেলেছে। চারিদিকে গোলাগুলির আওয়াজও আরো বেশি জোরালো হয়েছে, আর বাংকারে যুদ্ধের আশা নেই বললেই চলে। সবাই বুঝে গেছে এটাই তাদের শেষ সময়। যাই হোক, এই সময় হিটলার সিদ্ধান্ত নেয় ইভা ব্রাউনকে সে বিয়ে করবে। এরপর যা ভাবা তাই কাজ। এক গোপন ও ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংকারের ভেতরে তারা একটা বিয়ে আয়োজন করে। এ সময় মার্টিন, জোসেফ ও অন্যান্য কিছু কাছের লোক উপস্থিত থাকে। তো এখানে ইভা হাসিমুখে থাকলেও তার চোখে মুখে দেখা যাচ্ছে এক ভয়ের ছাপ। এরপর বিয়ের কিছুক্ষণের মাথায় হিটলার তার পলিটিক্যাল স্টেটমেন্টে লেখেন জোসেফ গবলেস হবে প্রধানমন্ত্রী এবং অ্যাডমিরাল কার্ল ডেরেক হবে তার রাষ্ট্রপ্রধান। এরপর সেটাও লেখে আমি আত্মহত্যা করব, কারণ আমি রাশিয়ানদের হাতে ধরা দেব না। এ শুনে ইভা ব্রাউনও সিদ্ধান্ত নেয় সেও হিটলারের সাথে মরবে। এরপর হিটলার ও ইভা সাইনার ক্যাপসুলের ব্যবস্থা করে এবং হিটলার নিজের জন্য একটা পিস্তলও রাখে। এসব দেখে হিটলারকে সবাই বলে আপনি পালিয়ে যান, কিন্তু হিটলার তার সিদ্ধান্তে একেবারে অটুট ছিল। সে বলে আমি জীবিত রাশিয়ানদের হাতে ধরা দিব না। যাই হোক, অন্যদিকে জোসেফের স্ত্রী মাগদা মনে করতে নাৎসি জার্মানের পতনের পর তারা সন্তানের বাঁচার কোনো অধিকার নেই, তাই তিনি প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে তারপর 6 বাচ্চাটিকে অচেতন করেন। এরপর তাদের মা তাদের মুখে সাইনাইড খাওয়ায় মেরে ফেলেন। মানে এই মুভির সব থেকে দুঃখজনক দৃশ্যটা হচ্ছে এইটা, যেখানে একজন মা নিজের সন্তানদেরকেই হত্যা করছে শুধুমাত্র একজন লিডারের কারণে। লিডার
লিডারের প্রতি কতটা মহাব্বত থাকলে তারা এই জঘন্য কাজটি করতে পারে। অন্যদিকে টাউনডেল জং ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন। চারিপাশের মৃত্যু, আত্মহত্যা, পাগলামি দেখে তিনি নিজেই খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। যাই হোক, তার মনে হয় তাকে এখানে বাঁচতে হবে, আর বাঁচার জন্য যেভাবে হোক এই বাংকার থেকে তাকে আগে পালাতে হবে। এরপর 30শে এপ্রিল দুপুর 3টার দিকে হিটলার ও ইভা বাংকারে নিজেদের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায় এবং একজন লোক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখে হিটলারের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন, আর ইভা সাইনাইড খেয়ে মারা গেছেন। এরপর তাদের লাশ হিটলারের নির্দেশ অনুযায়ী বাংকারের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়, আর এটা ছিল হিটলারের শেষ ইচ্ছা, যাতে শত্রুরা তার দেহকে অপমান করতে না পারে। এরপর হিটলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বাংকার সবাই নিস্তব্ধ হয়ে যায়। এদিকে জোসেফ মুখ নিচু করে বসে থাকে, আর বাকি কর্মকর্তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যদিও হিটলার জোসেফকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে গেছেন, কিন্তু জোসেফ জানতেন তার আর প্রধানমন্ত্রী হওয়া হবে না। এরপর তিনি ও তার স্ত্রী মোগদা সন্তানদের হত্যার পর তারা নিজেরাও বাংকারের বাহিরে গিয়ে আত্মহত্যা করেন। প্রথমে তারা সাইনাইড খায়, তারপরে এসএস অফিসারদের সাহায্যে গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। অন্যদিকে হিটলারের মৃত্যুতে কিছু কর্মকর্তা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আবার কেউ কেউ পালিয়ে যাওয়ার জন্য ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যায়। কেউ পালায় নর্দমা দিয়ে, বা কেউ পালায় একদম গোলাগুলির মাঝখান দিয়ে। যাই হোক, এদিকে টাউনডেল জং এবং আরো অনেকে এই সময় পালানোর সিদ্ধান্ত নেন। টাউনডেল জং তার পরিচয় গোপন করে সাধারণ নাগরিক হিসাবে পালানোর চেষ্টা করে। বাহিরে বার্লিন তখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপের উলিগলিতে রাশিয়ান সৈন্যরা প্রত্যেক জায়গাতে অভিযান চালাচ্ছে। বলতে গেলে বার্লিন তখন এক মৃত্যু শহর। যারা পালানোর চেষ্টা করতেছে তারা কেউ সক্ষম হচ্ছে, আর কেউ কেউ ধরা পড়ে যাচ্ছে। এরপর 1946 সালের 2 মে রাশিয়ান সৈন্যরা হিটলারের বাংকারে ঢুকে পড়ে, কিন্তু বাংকারে ঢুকে তারা দেখে বাংকার ইতিমধ্যে ভেঙে ইতিহাসের এক চিহ্নই মাত্র। অনেক জার্মান কর্মকর্তারা ইতিমধ্যে আত্মহত্যা করেছেন, আর যারা বেঁচে আছেন তারা ধরা পড়েছে বা পালিয়ে যাচ্ছে। এর মধ্যে টাউনডেল জং একটা শিশুর সঙ্গে একা বেরিয়ে পড়েন এবং শহরের ধ্বংসস্তূপ পার হয়। যাই হোক, একসময় তারা রাশিয়ান বাহিনীর সম্মুখীন হলে তার বেসামরিক পোশাক ও সঙ্গে থাকা শিশুর কারণে সে বেঁচে যায়। এরপরে সে জানায় এটা তার জীবনের দ্বিতীয় জন্ম। এরপর মুভি শেষে টাউনডেল জনের বাস্তব সাক্ষাৎকার দেখানো হয়, যেখানে তিনি বলেন, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি জানতাম না আমি কি করছিলাম, শুধু আমি জানতাম আমি চাকরি করছিলাম, কিন্তু এখন আমি বুঝি না জানা না বোঝাও এক ধরনের অপরাধ। এই উপলব্ধির মধ্যে দিয়ে এই মুভিটি এখানে শেষ হয়। এই সেই তরুণী যার জন্য আমরা ইতিহাসে এক ভয়ঙ্কর সত্যি সম্পর্কে দেখলাম। পরবর্তীতে টাউনডেল জন অবশ্য 2002 সালে মারা যান। তো এই ছিল আমাদের ডাউনফল মুভির সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশনটা কিরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাবা, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।